please subscribe, ঘরের ভেতর এসি চললেও আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। বিছানায় অনন্যা অঘরে ঘুমাচ্ছে। আমি জানি ও যখন জাগবে তখন এক বিশাল ঝড় উঠবে। কাল রাতটা আমাদের দুজনের জীবনের সব সমীকরণ বদলে দিয়েছে। কিছুক্ষণ পর অনন্যার ঘুম ভাঙল। ও চোখ মেলতেই কপালে হাত দিয়ে ঝিম মেরে বসে রইল। ওর মাথা খুব ঝিনঝিন করছে। ও মনে হয় বুঝতে পারছে না ও কোথায় আছে। হঠাৎ ও খেয়াল করলো ওর শরীরে কোনো কাপড় নেই, শুধু একটা পাতলা চাদর গায়ে জড়িয়ে ও শুয়ে আছে। পাশে তাকিয়ে আমাকে খালি গায়ে শুয়ে থাকতে দেখে ওর চোখ ছানা বড়া হয়ে গেল। ও ভয়ে থরথর করে কাঁপছে আর অবিশ্বাস্য দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে। কি করেছিস তুই আমার সাথে? কথা বলছিস না কেন? বল, কি করছিস তুই আমার অজ্ঞান হয়ে যাওয়ার সুযোগ নিয়ে? কেন আমি এই অবস্থায়? আমি খুব শান্ত গলায় ওর দিকে তাকালাম এবং বললাম, যেটা আমার করা উচিত ছিল আমি সেটাই করেছি, এর বেশি কিছু নয়। অনন্যাকে এই অবস্থায় দেখে আমার একটু খারাপ লাগলেও এখন দমে গেলে চলবে না। যেটা তোর করা উচিত ছিল মানে? তো কি করা উচিত ছিল আমার সাথে? কথা বলছিস না কিসের জন্য? দেখ নীরব, একদম বাড়াবাড়ি করিস না। আমি কিন্তু এখন মোটেও মজা করার অবস্থাতে নেই, তাই ফাইজলামো বাদ দিয়ে কি হয়েছে সেটা বল। অনন্যার এমন ভয় পাওয়া দেখে আমার মনে মনে একটু হাসি পেল। আসলে ও যা ভাবছে ব্যাপারটি ঠিক তেমন নয়, কিন্তু আপাতত ওকে একটু ভয় পাইয়ে রাখাটাই আমার উদ্দেশ্য। আমি মুখ গম্ভীর করে ওকে বললাম, দেখো অনন্যা, এখন আর ভয় পেয়ে লাভ নেই। যা হওয়ার তা তো হয়ে গেছে। তুই অজ্ঞান ছিলি, আর সেই সুযোগে আমি আমাদের সম্পর্কের একটা নাম দিয়ে দিয়েছি। এখন তুই চাইলে আমাকে মারতে পারিস, কিন্তু তাতে সত্যি বদলে যাবে না। ও আমার কথা শুনে নিজের গায়ের চাদরটা আরও শক্ত করে জড়িয়ে ধরল। ওর চোখে টলমল করছে জল। ও কাপা গলায় আমাকে বলতে লাগলো, তুই এটা করতে পারলি নীরব? আমরা তো বেস্ট ফ্রেন্ড ছিলাম। আমি তোকে সব থেকে বেশি বিশ্বাস করতাম। এখন আমি সবার সামনে মুখ দেখাবো কি করে? বাবা মা যদি জানতে পারে তারা তো মরেই যাবে। তুই কেন আমার সাথে এমন করলি? ওর পাগলামি আর কান্না দেখে আমি মনে মনে ভাবলাম, এই মেয়েটা সারা জীবন বোকায় রয়ে গেল। ও বুঝতে পারছে না যে কাল রাতে কি বিশাল একটা ঘটনা ঘটে গেছে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, দেখ অনন্যা, এখন আর কান্নাকাটি করে লাভ নেই। এখন আমাদের সামনের কথা ভাবতে হবে। চাচা আর বাবা অলরেডি সব জেনে গেছেন। তারা নিচে আমাদের জন্য অপেক্ষা করছেন। তুই চট করে ফ্রেশ হয়ে নে, আমাদের নিচে যেতে হবে। আমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় শেষবারের মতো ওর কান্নামাখা মুখটার দিকে তাকালাম। আমার বুকের ভেতরটাও কেমন যেন করে উঠছে। কিন্তু আমাদের দুজনের ভবিষ্যতের জন্য এই কাজটা আমাকে করতেই হতো। এখন নিচে আমাদের জন্য অনেক বড় পরীক্ষা অপেক্ষা করছে। বাবা আর চাচাকে কিভাবে সামলাবো সেই চিন্তায় এখন আমার মাথায় ঘুরছে। ড্রয়িং রুমের গুমোট পরিবেশে আমি সোফায় মাথা নিচু করে বসে আছি। আমার সামনে আমার বাবা, অনন্যার বাবা আর অনন্যার চাচা তিনজনেই মূর্তির মতো বসে আছেন। কারোর মুখে কোনো কথা নেই। কাল রাতের সেই ঝড়ের পর আজকের সকালটা যে এমন বিষাক্ত হবে তা আমি জানতাম। কিছুক্ষণ পর সিঁড়ি দিয়ে নামার শব্দ হলো। তাকে দেখি অনন্যা নামছে। ওর আলুথালু বেশ, চোখ দুটো কান্নায় জবা ফুলের মতো লাল হয়ে আছে। ও নিচে নেমেই ওর বাবার পা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। বাবা, তুমি এই অন্যায়টা কিভাবে হতে দিলে? নীরব আমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু ও কাল রাতে পশুর মতো আচরণ করেছে। আমি বারবার না করা সত্ত্বেও ও কাজী ডেকে আমাকে জোর করে বিয়ে করেছে। তোমরা কেন ওকে থামালে না বাবা? ও আমার বিশ্বাসটা ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে। মা রে, কালকের পরিস্থিতি যদি তুই দেখতি তাহলে নীরবকে দোষ দিতি না। এলাকার লোকজন যেভাবে তোকে নোংরা ভাষায় আক্রমণ, আমাদের সবার গায়ে হাত তোলার সাহস দেখিয়েছিল, তখন নীরব ছাড়া আর কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি।
ও যদি তখন তোকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় না দিত, তবে ওরা তোকে আমাদের কাছ থেকে কেড়ে নিত। ঠিকই বলছিস অনন্যা, আমরা বড়রা তখন পরিস্থিতির চাপে অসহায় ছিলাম। নীরব যদি জোর করে বিয়েটা না করতো, তবে আজ তোকে এই সমাজে মুখ দেখানোর সুযোগ দিত না কেউ। ও তো সম্মান বাঁচিয়েছে রে মা। সম্মান বাঁচিয়েছে নাকি আমার জীবনটা নরক করে দিয়েছে? আমি চিৎকার করে বলছিলাম যে আমি এই বিয়ে মানি না। আমি ওর মতো ছেলেকে কোনো দিন স্বামী হিসেবে ভাবতে পারি না। ও আমার সেই চিৎকার অগ্রাহ্য করে আমার হাতের টিপসই নিয়েছে। তারপর তো আমি অজ্ঞানী হয়ে গেলাম। অজ্ঞান হওয়ার পরও ও আমার সাথে কি করেছে সেই কৈফিয়ত কে দেবে? তোমরা কি করে এই লম্পট ছেলেটাকে বিশ্বাস করছো? অনন্যার মুখ থেকে লম্পট শব্দটা শুনে আমার কান দিয়ে যেন আগুন বের হতে লাগলো। আমি আর চুপ থাকতে পারলাম না। সোফা থেকে উঠে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। রাগে আমার শরীর কাঁপছে। আমি কঠিন গলায় বললাম, দেখো অনন্যা, মুখ সামলে কথা বলো। তোমার সম্মান রক্ষা করার জন্য তোমাকে আজ নিজের পরিবারের কাছেও অপরাধী হতে হয়েছে। কাল যখন ওই বখাটেগুলো তোমার গায়ে হাত দিচ্ছিল, তখন তোর এই বাবা আর চাচা ওখানেই দাঁড়িয়েছিলেন, কিন্তু কেউ তোকে বাঁচাতে পারেননি। আমি কাজী ডেকে তোকে সবার সামনে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছি বলে আজ তুই এই বাড়িতে দাঁড়িয়ে বড় বড় কথা বলতে পারছিস। নীরব, থাম। বড়দের সামনে বেয়াদবি করিস না। অনন্যা মা, শোন, নীরব যা করেছে তা তোকে হারানোর ভয়েই করেছে। ও তোকে ছোটবেলা থেকে পছন্দ করে, তাই হয়তো কাজটা একটু কঠোরভাবে করে ফেলেছে, কিন্তু ওর মনে কোনো পাপ নেই। পছন্দ করে? ও আমাকে পছন্দ করে বলে জোর করে বিয়ে করবে? এটা কোন ধরনের ভালোবাসা নীরব? তুই আমাকে অজ্ঞান অবস্থায় একা পেয়ে সুযোগ নিয়েছিস। তুই আমার কাপড় পাল্টেছিস, আমার পাশে খালি গায়ে শুয়েছিলি। এসব কি তোর বড়ত্বের পরিচয়? তুই একটা সুযোগ সন্ধানী। আমি ওর হাতটা হ্যাসকার টানে আমার কাছে নিয়ে আসলাম। ওর চোখে চোখ রেখে বললাম, একদম বাড়াবাড়ি করিস না অনন্যা। তোকে কাল ভেজা অবস্থায় ঘরে এনেছিলাম, কারণ বৃষ্টিতে ভিজে তোর অবস্থা খারাপ ছিল। তোর কাপড় আমি পাল্টাইনি, আমার মা আর কাজের মেয়ে পাল্টে দিয়েছে। আর আমি তোর পাশে শুয়েছিলাম কারণ তোর জ্বর আসছিল, আর তুই ঘুমের ঘরে আমাকে জড়িয়ে ধরেছিলি। আমি চাইলে অনেক কিছুই করতে পারতাম, কিন্তু আমি তোকে আমার স্ত্রী হিসেবে সম্মান করেছি বলেই তোকে স্পর্শ করিনি। তুই যা ভাবছিস তা যদি সত্যি হতো, তবে আজ তুই এভাবে দাঁড়িয়ে কথা বলতে পারতি না। নীরব ঠিকই বলেছে মা, আমরা সব জানি। নীরবের মাই তোকে পরিষ্কার করিয়ে শুয়ে দিয়ে গেছেন। তুই কেন বৃদ্ধা নীরবকে অপমান করছিস? ও তোর বন্ধু হিসেবে তোর পাশে থেকেছে। আমি কোনো কথা শুনতে চাই না। আমি এই বিয়ে মানি না। তোমরা কালই আমাকে ডিভোর্স দাও। আমি ওর মুখও দেখতে চাই না। নীরব, তুই আমাকে জোর করে সই নিয়েছিস, এই পাপের বিচার হবে। আমি ওর থুতনি চেপে ধরলাম, সবার সামনেই বললাম, ডিভোর্স তো দূরের কথা, এখন থেকে তুই আমার ঘরের বউ হয়ে থাকবি। আমার বাবা আর তোর বাবা যখন সই করে সাক্ষী হয়েছেন, তখন এই বিয়ে ভাঙার ক্ষমতা কারণ নেই। তুই যত কান্নাকাটি করিস আর যত গালাগালি দিস, এখন থেকে তুই শুধুই আমার। আজই তোকে আমি আমার বাড়িতে নিয়ে যাব, দেখি কার কত সাহস তোকে আমার কাছ থেকে নিয়ে যাই। অনন্যা স্তব্ধ হয়ে গেল। ও বুঝতে পারল আমি এবার আর বেস্ট ফ্রেন্ড নেই, আমি এখন একগুঁয়ে স্বামী। ওর বাবা আর চাচা মুখ নিচু করে রইলেন, কারণ তারা জানেন নীরব ছাড়া অনন্যাকে সুরক্ষা দেওয়ার ক্ষমতা এই পৃথিবীতে কারণ নেই। আমি মনে মনে বললাম, অনন্যা, তুই আমাকে ঘৃণা করিস আর যাই করিস, তোকে আমি আমার করেই রাখবো। জোর করে তোকে পেয়েছি ঠিকই, কিন্তু ভালোবেসে তোকে আগলে রাখাটাও আমার জেদ। অনন্যার কান্নাকাটি আর চিৎকার কোনো কিছুই আজ আমার কানে পৌঁছাচ্ছে না। ওর অপমানজনক কথাগুলো আমার সহ্য সীমা পার করে দিয়েছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে ওর হাতটা শক্ত করে ধরলাম। ও আমাকে ছাড়িয়ে নেওয়ার জন্য অপ্রাণ চেষ্টা করছে, কিন্তু আমার হাতের মুঠো আজ অনেক বেশি শক্ত। আমি ওর চোখের দিকে তাকিয়ে কঠিন গলায় বললাম, অনেক হয়েছে অনন্যা, এবার থাম। তোর কোনো নাটক আজ আর চলবে না। তুই আমাকে ছাড় নীরব। তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? বাবা দেখো, ও আমাকে জোর করে নিয়ে যাচ্ছে।
চাচা তোমরা কিছু বলো, আমি ওর সাথে কোথাও যাব না। আমি কারো কোনো কথার তোয়াক্কা করলাম না। অনন্যার বাবা আর চাচা ড্রয়িং রুমের কোনায় চুপচাপ দাঁড়িয়ে আছেন। ওনারা একবার আমার দিকে তাকিয়েই চোখ সরিয়ে নিলেন। ওনারা ভালো করেই জানেন কাল রাতের পর এই সমাজে অনন্যাকে আগলে রাখার সাধ্য ওনাদের নেই। এখন আমি যা করছি সেটাই অনন্যার ভবিষ্যতের জন্য মঙ্গল। আমার বাবাও একপাশে গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছেন। তিনি ইশারায় আমাকে চলে যেতে বললেন। আমি অনন্যাকে টেনে হিঁচড়ে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলাম। বাবা তোমরা কি মরে গেছো? একটা ছেলে তোমাদের চোখের সামনে দিয়ে তোমাদের মেয়েকে এভাবে নিয়ে যাচ্ছে আর তোমরা পুতুলের মতো দাঁড়িয়ে আছো। নীরব, তুই আমাকে মারলেও আমি তোর বাড়িতে যাব না, আমি তোকে ঘৃণা করি। আমি দাঁতে দাঁত চেপে বললাম, ঘৃণা করিস তো কর, কিন্তু থাকবি আমার ঘরেই। আমি ওকে এক প্রকার চ্যাংদোলা করে গাড়ির পেছনের সিটে বসিয়ে দিলাম এবং নিজেও পাশে বসে দরজা লক করে দিলাম। গাড়ি চলতে শুরু করলো আমাদের বাড়ির উদ্দেশ্যে। অনন্যা জানালার কাচ পিটিয়ে চিৎকার করছে, কিন্তু আমি হেলমেট পরা পাথরের মতো বসে রইলাম। আমার বুকটা ফেটে যাচ্ছে এটা ভেবে যে মেয়েটাকে আমি ফুলের মতো ভালোবাসতাম আজ তাকে এভাবে বাধ্য করতে হচ্ছে। কিছুক্ষণ পর আমরা বাড়িতে পৌঁছালাম। গাড়ি থেকে নামিয়ে ওকে জোর করে আমার ঘরের ভেতর নিয়ে আসলাম। আমার মা দরজায় দাঁড়িয়েছিলেন। ওনার চোখে মুখে দুশ্চিন্তা, কিন্তু মাও কোনো বাধা দিলেন না। আমি অনন্যাকে সরাসরি আমার শোবার ঘরে নিয়ে গিয়ে সজোরে দরজা আটকে দিলাম। অনন্যা মেঝেতে বসে পড়ে আবার ডুকরে কেঁদে উঠল। তুই আমাকে শেষ করে দিলি নীরব, আমার স্বপ্ন, আমার সম্মান সব তুই শেষ করে দিলি। বন্ধু হয়ে তুই আমার পিঠে এভাবে ছুরি মারলি। আমি ওর সামনে হাঁটু গেড়ে বসলাম। ওর কান্না ভেজা মুখটা দুই হাতের তালুতি নিয়ে বললাম, আমি তোর পিঠে ছুরি মারিনি অনন্যা, বরং আমি নিজে ছুরি খেয়ে তোকে বাঁচিয়েছি। তুই যে স্বপ্নের কথা বলছিস সেই স্বপ্ন দেখার মতো বেঁচে থাকতে না যদি কাল আমি ওই কাজটা না করতাম। এখন থেকে এটাই তোর ঘর আর আমি তোর স্বামী। এটা যত তাড়াতাড়ি মেনে নিবি তোর জন্যই ভালো। আমি কোনো দিন তোকে স্বামী হিসেবে মানব না। তুই আমাকে জোর করে আনতে পারিস, কিন্তু আমার মন পাবি না। আমি ওর কথা শুনে তাচ্ছিল্যের হাসি হাসলাম। তারপর ওর কানের কাছে গিয়ে ফিসফিস করে বললাম, মন পাওয়ার জন্য আমি বিয়েটা করিনি অনন্যা, তোকে আগলে রাখার জন্য করেছি। আর মন, ওটা তো আমি অনেক আগেই পেয়ে গেছি, শুধু তুই সেটা বুঝতে পারিসনি। এখন চুপচাপ এখানে বসে থাক, বাইরে যাওয়ার চেষ্টা করবি না একদম। আমি ঘর থেকে বেরিয়ে এসে বাইরে থেকে দরজা লক করে দিলাম। আমার দুশ্চিন্তা হচ্ছে ওকে একা রেখে, কিন্তু ওকে ঠান্ডা করার জন্য এর চেয়ে ভালো কোনো উপায় আমার জানা নেই। আমি জানি ওর বাবা আর চাচা মনে মনে আমাকেই সমর্থন করেছেন, কারণ ওনারা নিজের মেয়ের নিরাপত্তা আমার হাতেই সবচেয়ে বেশি নিরাপদ মনে করেন। এখন শুধু সময়ের অপেক্ষা, দেখা যাক এই জেদি মেয়েটা কবে নিজের ভুল বুঝতে পারে। আমাদের জোর করে বিয়ের কয়েকদিন পার হয়ে গেল। অনন্যা সারাদিন মুখ ভার করে থাকে, ঠিকমতো খাওয়া দাওয়া করে না। আমি অফিস থেকে ফিরে ওকে যতবারই স্বাভাবিক করার চেষ্টা করি ও ততবারই জেদ দেখায়। আমি চেয়েছিলাম ও নিজে থেকে আমাকে মেনে নিক, কিন্তু ওর অবাধ্যতা যেন দিন দিন বেড়েই চলেছে। আজ রাতে অফিস থেকে ফিরে দেখি ও খাবার টেবিল ছেড়ে উঠে যাচ্ছে। এই অনন্যা, খাবারটা শেষ করে যা। আমি আসার সময় তোর প্রিয় চকলেট কেক নিয়ে এসেছি, তুই তো এটা খুব পছন্দ করিস। তোর আনা কিচ্ছু আমি খাবো না, আর আমাকে শাসন করার একদম চেষ্টা করবি না নীরব। আমি তোর বাড়ির কাজের লোক নই যে তুই যা বলবি তাই আমাকে শুনতে হবে। আমি আমার ঘরে যাচ্ছি, খবরদার আমার পেছনে আসবি না। ওর অবাধ্যতা আর এই রুক্ষ সুর শুনে আমার মেজাজটা মুহূর্তেই বিগড়ে গেল। আমি শান্তভাবে ওর সামনে গিয়ে দাঁড়ালাম, বললাম, অনন্যা, আমি ভালোবেসে বলছি, খেয়ে নে, জেদ করিস না। আমি জেদ করবই। তুই জোর করে আমাকে বিয়ে করেছিস বলে আমি তোর কথা শুনতে বাধ্য নই। আমি এখন থেকে নিজের ইচ্ছে মতো চলবো। তুই কে আমাকে আটকানোর? কথা শেষ হতে না হতেই
আমি ওর হাতটা ধরে একটানে দেওয়ালের সাথে চেপে ধরলাম। অনন্যা একদম চমকে গেল। ওর চোখে মুখে এখন আর রাগ নেই, স্পষ্ট ভয় ফুটে উঠেছে। আমি ওর খুব কাছে গিয়ে দাঁড়ালাম। আমাদের নিঃশ্বাসের দূরত্ব তখন খুব সামান্য। কি করছিস তুই? ছাড় আমাকে, কেউ দেখে ফেললে কি ভাববে? কেউ দেখলে ভাববে স্বামী তার রাগী বউকে আদর করছে। তুই বারবার আমার কথা অমান্য করছিস অনন্যা। আমি কিন্তু সোজা আঙ্গুলে ঘি তুলতে জানি, আবার আঙ্গুল বাঁকা করতেও জানি। তুই যদি ভালো কথা না শুনিস তবে আমাকে অন্য পথ বেছে নিতে হবে। আমি ওর কানের একদম কাছে গিয়ে ফিসফিস করে কথাগুলো বললাম। আমার গলার স্বর শুনে অনন্যা থরথর করে কাঁপছে। আমি ওর ঘাড়ের ওপর নিজের তপ্ত নিঃশ্বাস ফেললাম। ও চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। আমি ওর চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরলাম। কি হলো? এতক্ষণ তো খুব কথা বলছিলি, এখন চুপ কেন? তুই যতবার আমার অবাধ্য হবি ততবার আমি এইভাবে তোকে শাসন করব। এটা মারধর নয় অনন্যা, এটা আমার রোমান্টিক অত্যাচার। সহ্য করতে পারবি তো? তুই আসলেও একটা জঙ্গলি। আমাকে ছাড়, আমি খেয়ে নিচ্ছি। আমি ওর ঠোঁটের একদম কাছে গিয়ে একটা বাঁকা হাসি দিলাম। তারপর ধীরে ধীরে ওকে ছেড়ে দিলাম। ও হন্তদন্ত হয়ে টেবিলের দিকে চলে গেল। আমি দূর থেকে ওর লাল হয়ে যাওয়া মুখটা দেখে হাসলাম। আমি জানি এই জেদি বন্ধুটাকে সামলাতে হলে এভাবেই একটু আদর মেশানো ভয় দেখাতে হবে। আমি মনে মনে ভাবলাম, অনন্যা, তুই যত দূরে যেতে চাইবি আমি তত কাছে আসব। তোকে আমার ভালোবাসা জালে এমনভাবে জড়াবো যে তুই নিজেও একদিন অবাধ্য হওয়া ভুলে যাবি। আজ অনন্যাকে নিয়ে ভার্সিটিতে এলাম, কিন্তু ওর মুখ দেখে মনে হচ্ছে আমি ওকে জেলখানায় নিয়ে এসেছি। আমাদের এই সাপের নেউলের সম্পর্কটা যে, সেই চিন্তায় আমার মাথায় ঘুরছে। দেখ মাইশা, এই জঙ্গলিটার সাথে আমি এক রিস্কায় এসেছি। আমার দিনটাই মাটি হয়ে গেল। সারাক্ষণ শুধু খবরদারি করে, এটা করিস না, ওটা করিস না। উফ, অসহ্য। আমি মোটেও খবরদারি করি না মাইশা। ও তো নিজেই একটা আস্ত পাগল। রাস্তা দিয়ে হাঁটার সময়ও ঠিকমতো খেয়াল করে না। আমি তো ওর ভালোর জন্যই বলি। তোর ভালো তুই নিজের কাছে রাখ নীরব। আমাকে বেশি জ্ঞান দিতে আসবি না। তুই তো আমাকে জোর করে আটকে রেখেছিস। থাম, তোরা কি এখনো ভালো হবি না? তোদের না বিয়ে হয়ে গেছে, অথচ তোদের ঝগড়া দেখে মনে হচ্ছে তোরা এখনো সেই ছোট বাচ্চাদের মতো মারামারি করছিস। তোরা কি এভাবে নেউল পেঁচির মতো ঝগড়া করেই সারা জীবন কাটাবি? আমি কি সাধে করি? ও আমাকে সারাক্ষণ জ্বালিয়ে মারে। তুই বিশ্বাস কর মাইশা, ও আমার জীবনটা অতিষ্ঠ করে দিয়েছে। শোন অনন্যা, তোরা এখন হাজব্যান্ড ওয়াইফ। তোরা যদি ক্যাম্পাসে এসেও এমন সাপে নেউলে ঝগড়া করিস, তবে একসাথে সংসার করবি কিভাবে শুনি? যদি সবসময় এরকম সতীনের মতো ঝগড়া করিস, তবে তোদের সংসারটা তো রণক্ষেত্র হয়ে যাবে। একটু তো শান্ত হ। মাইশার কথা শুনে আমি অনন্যার দিকে তাকিয়ে হাসলাম, কিন্তু ও রাগে মুখ ঘুরিয়ে নিল। আমি জানি আমাদের এই ঝগড়াই আসলে আমাদের ভালোবাসা, যা এই পাগলটা এখনও বুঝতে পারছে না। ক্যাম্পাসের রাস্তা দিয়ে আমি, অনন্যা আর মাইশা হাঁটছিলাম, কিন্তু অনন্যার মনটা এখনও তেতো হয়ে আছে। আমি বারবার ওর সাথে কথা বলার চেষ্টা করছি, আর ও জেদ করে রাস্তার একদম পাশ দিয়ে হাঁটছে। হঠাৎ করেই পেছন থেকে একটা বাইক প্রচণ্ড গতিতে আমাদের দিকে ধেয়ে আসতে লাগলো। বাইকটা নিয়ন্ত্রণ হারিয়ে ঠিক অনন্যার গায়ের ওপর উঠে যাচ্ছিল। আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে অনন্যার হাত ধরে সজোরে একটা টান দিয়ে ওকে নিরাপদ জায়গায় সরিয়ে দিলাম, কিন্তু নিজেকে সরানোর সময় পেলাম না। বাইকের হ্যান্ডেলটা প্রচণ্ড জোরে আমার পেটে এসে লাগলো। আমি ছিটকে কয়েক হাত দূরে পড়ে গেলাম। পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে নাড়ি ভুঁড়ি সব ছিঁড়ে যাচ্ছে। যন্ত্রণায় ছটফট করতে করতে একসময় আমার চারপাশটা অন্ধকার হয়ে এলো। আমি জ্ঞান হারালাম। নীরব, নীরব, ওরে নীরব, তুই চোখ খোল। মাইশা দেখ ও কেমন করছে। ওর কোনো জ্ঞান নেই। আমি এখন কি করব? কেউ সাহায্য করো। অনন্যা, শান্ত হ। আগে একটা রিক্সা বা গাড়ি ডাকতে হবে। তুই ওকে ধর,
আমি লোকজনকে ডাকছি। তুই কেন আমাকে বাঁচাতে গেলি রে জঙ্গলি? আমি তো তোকে কত পচা কথা বলেছি, তুই কেন আমাকে ফেলে দিলি না? নীরব, প্লিজ চোখ খোল, আমি আর তোর কোনো অবাধ্য হব না। তুই আমার সাথে বাড়াবাড়ি করিস, যা খুশি করিস, কিন্তু প্লিজ এভাবে মরে যাস না। আমার যে তুই ছাড়া আর কেউ নেই রে। আমার তখন কিছুই মনে ছিল না, শুধু মনে হচ্ছিল অনন্যা আমার নাম ধরে চিৎকার করে কাঁদছে। ওর সেই বুক ফাটা আর্তনাদ চারপাশের বাতাস ভারী করে তুলল। যে মেয়েটা একটু আগে আমাকে ঘৃণা করছিল, সে আজ আমাকে হারানোর ভয়ে একদম পাগল হয়ে গেছে। হসপিটালের কেবিনে ওষুধের কড়া গন্ধের মাঝে যখন আমার জ্ঞান ফিরল, পেটে তখনও চিনচিনে ব্যথা। চোখ মেলতেই দেখলাম অনন্যা আমার হাতটা শক্ত করে নিজের বুকের কাছে ধরে বসে আছে। ওর চোখগুলো ফোলা, অনবরত পানি পড়ছে। আমাকে চোখ মেলতে দেখে ও যেন এক মুহূর্তের জন্য পাথর হয়ে গেল, তারপর ঝরঝর করে কেঁদে ফেলল। আমি দুর্বল হাতে ওর চোখের পানি মুছে দিয়ে একটু হাসলাম। তুই কাঁদছিস কেন রে পাগলি? আমি তো মরে গেলে তোরই ভালো হতো। এই জঙ্গলিটার হাত থেকে চিরতরে মুক্তি পেয়ে যেতি, কোনোদিন আর বাড়াবাড়ি করতাম না। একদম বাজে কথা বলবি না। তোকে মারবো, কাটবো, সব করব আমি, কিন্তু তারপরও তুই আমার হয়েই থাকবি সব সময়। কখনোই আমার থেকে দূরে যাওয়ার কথা ভাববি না। আর এভাবে আমাকে ছেড়ে পালিয়ে যাওয়ার কথা ভাবলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না, বলে দিলাম। আমি সারা রাত আল্লাহর কাছে শুধু তোকেই চেয়েছি। আমি ওর পাগলামি দেখে হাসলাম আর দীর্ঘ শ্বাস ফেলে বললাম, তুই আসলে একটা পাগলি। আমার মনের কথা কি তুই কোনোদিন বুঝবি না? কেন তোকে জোর করে বিয়ে করেছি তা কি এখনো বুঝতে পারিস না? আমি বুঝবো কি বুঝবো না জানি না, তবে তোকে আমি কখনোই ছাড়বো না। তোকে আমার চাই নীরব। ছোটবেলা থেকে যেভাবে আমার পাশে ছায়া হয়েছিলি, এভাবেই সারা জীবন আমার পাশে তোকে ছায়া হিসেবে চাই। আমি তোকে অনেক ভালোবাসি রে, কিন্তু জেদের বশে বলতে পারিনি। তোকে হারানো মানে আমি নিজেকে হারানো। ওর মুখে প্রথমবার ভালোবাসার কথা শুনে আমার সব যন্ত্রণা মুহূর্তেই উবে গেল। আমি ওর হাতটা নিজের বুকের উপর রাখলাম। আমাদের দুজনের মাঝের সব দূরত্ব যেন এক নিমিষে মুছে গেল। ঠিক তখনই দরজার কাছ থেকে একটা জোরে কাশি শব্দ শোনা গেল। তাকেই দেখি মাইশা দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। ওরে বাবা, আমি কি অসময়ে চলে আসলাম নাকি? তোদের এই রোম্যান্স দেখে তো মনে হচ্ছে হসপিটাল না, এটা তোদের সিনেমার শুটিং সেট। আমরা দুজনেই একটু লজ্জা পেলাম। মাইশা হাসতে হাসতে এগিয়ে এসে আমাদের দুজনের দিকে তাকালো। তোরা দুজন দুজনকে এতই যখন ভালোবাসিস, তাহলে সারাদিন কেন এমন করেই লড়াই করিস বলতো? তোদের ঝগড়া দেখলে তো বাইরের লোক ভয় পেয়ে যাবে। তোরা কি কোনোদিন ভালো হবি না? লড়াই কি আমি করি? ওই তো সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে আর আমাকে জ্বালিয়ে মারে। ও একটা জঙ্গলি। দেখলি মাইশা, উল্টো আমাকেই দোষ দিচ্ছে। ঝগড়া তো তুই শুরু করিস, আমি তো শুধু উত্তর দিই। তুই একটা আস্ত ঝগড়ুটে বউ। তোরা আর ভালো হবি না। বিয়ের আগে যেমন ছিলি, বিয়ের পরেও দেখি সেই সাপে নেউলেই রয়ে গেলি। তোদের এই ঝগড়া আর ভালোবাসার রহস্য উদ্ধার করা কারোর সাধ্য নেই। মাইশার কথা শুনে আমরা সবাই একসাথে হেসে উঠলাম। আমি অনন্যার দিকে তাকিয়ে মনে মনে বললাম, তুই এভাবেই আমার সাথে সারা জীবন ঝগড়া করিস অনন্যা। শুধু কোনো দিন আমার হাতটা ছেড়ে যাস না। আমাদের এই খুনসুটি আর পাগলাটে ভালোবাসাই আমাদের সংসারটাকে পূর্ণতা দিক। তো যাই হোক, আমরা আজকের গল্পটির শেষ প্রান্তে চলে এসেছি। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর যারা আমাদের গল্পটি শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। Subscribe to watch the new episode.